লাইভে কোনো সমস্যা হচ্ছে? আমি তো কমেন্ট পড়ছি না। আচ্ছা, মনে হয় সব ঠিকঠাক আছে। হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। যখন দেখি তোমায় আমি অনেক কাছে, হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরেছে, অশ্রু বর্ষা জাগাও তুমি, নিবিড়ে থেকে জেনে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। গানটা আমার লেখা না, আমার সুর করা না, আমি ভালো করে গাইতেও পারি না। তো আমি গাইলাম কেন? আমি গাইলাম কারণ আমার অনেক ভক্ত আছে, তারা আজকে একটু হলেও উইনিংয়ের এই হৃদয় জুড়ে গানটার একটু ফিলটা পাবে। তারা ইউটিউবে যে বা কোথাও যে উইনিংয়ের এই গানটা শোনার চেষ্টা করবে, চন্দন ভাইয়ের যে ম্যাজিক, ওই ব্যান্ডের যে ম্যাজিকটা ছিল ওটা ফিল করবে, অরিজিনাল ভার্সনটা তারা শুনবে, আবার গান বাংলায় তাপস যে সুন্দর ভার্সনটা করবে সেটা তারা শুনবে। সো হবে কি, ওই পুরোনো গানটা বেঁচে থাকবে। সো আমি ব্যাপারটা বুঝি, আমার যখন পুরোনো গান কেউ গায়, এটা বেঁচে থাকে, আমার ভালো লাগে। সো আমি আমার যারা লেজেন্ডস তাকে আসলে কীভাবে থ্যাংক ইউ দেবো? আমি তো কভার করে পরিচিতি পাইনি। সো আমি নিজেকে কভার আর্টিস্ট বলি না, আমি কভার গান করতেও পারি না, চাইও না, কিন্তু আমি তাও কেন করছি? বিকজ আই ওয়ান্ট টু সে থ্যাংক ইউ টু চন্দন ভাই অ্যান্ড দ্য ব্যান্ড উইনিং। সো আজকের কথাগুলো একটু ইমোশনাল, আমার ছোটোবেলার সব লেজেন্ডদের নিয়ে কথা বলছি। ফার্স্টে বললাম মাকসুদ ভাইয়ের কথা, তারপরে জেমস ভাইয়ের কথা, তারপরে বললাম বাচ্চু ভাইয়ের কথা, তারপরে বললাম চন্দন ভাইয়ের কথা। এখন আরেকজন লেজেন্ডকে নিয়ে কথা বলবো। এই লেজেন্ড আমার কাছে মানে লাকি, কারণ ওনার সাথে আমি গানও করেছি, ওনার সুর করা গানই করেছি। উনি হচ্ছেন ইকবাল আসিফ জুয়েল ভাই, মাইলসের একজন বড় পিলার, আপনারা তাকে সবাই চেনেন জুয়েল ভাই। কিন্তু জুয়েল ভাইয়ের সাথে আমার গানের কানেকশন শুরু হয়েছে তার অনেক আগে, উনি মাইলস জয়েন করার আগে, ওনার যখন ওয়ারফেজে ছিলেন তারও আগে। আমি ছোটোবেলায় যে সময়টায় নিউ মার্কেটে যে নতুন নতুন ক্যাসেট বের হলে প্রতিদিন নতুনগুলো কিনে আনতাম, খোঁজ রাখতাম কখন কি অ্যালবাম আসছে, তখন কোনো এক ঈদে স্কুলেই পড়ি, স্কুল বা কলেজে, স্কুলে মনে হয়, তখন ইয়েতে গেলাম, নিউ মার্কেটে গেলাম, কি নতুন অ্যালবাম আসছে, নাম একটা ব্যান্ড নতুন, লেজেন্ডস, ইয়াং কয়েকজন ছেলে, বললো যে ভাই ভালো গানটা বাজতেছে। ফার্স্ট শোনাতেই আই ফিল লাইক দিস ইজ সামথিং রিয়েলি গুড। বাসায় নিয়ে এসে ক্যাসেট প্লেয়ারে ঢোকালাম, এ পিট থেকে বি পিট পুরোটা শুনে আম লাইক দিস ইজ মাই কারেন্ট ফেভারিট অ্যান্ড স্টিল মাই ফেভারিট। ব্যান্ডটার নাম হয়তো আপনারা জানো না, লেজেন্ডস, অনেকে হয়তো জানেন, আবার অনেকে বেশিরভাগই জানেন না। জুয়েল ভাইয়ের ফার্স্ট ব্যান্ড ছিল। সো ওই অ্যালবামে বেশ কয়েকটা গান এত ভালো ছিল, এখন গানগুলো হয়তো আমরা শুনতে পাই না। রিসেন্টলি আমি আজকে এইটা নিয়ে কথা বলবো বলে ইয়েতে গেলাম, ইউটিউবে গেলাম, ইউটিউবে যে গানটা সার্চ দিলাম, যে গানটা আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল, এই তারা জলের রাত্রিতে, দেখলাম যে জি সিরিজের ইউটিউবে আছে 3000 ভিউ। এখন যারা এই যে কোটি কোটি ভিউ নিয়ে কথা বলে, অথবা বলে যে গত 10 বছরে কী গান হিট হয়েছে, আমার কথা হচ্ছে যে এই গানটার ভিউ হয়তো 3000, এখন কিচ্ছু যায় আসে না।
আমি যতদিন বাঁচবো, আমার বয়স আজকে 10 বছর বা 20 বছর পরও যদি হঠাৎ আমার শৈশবের কথা মনে করতে হয়, আমি কিন্তু ইউটিউব বা কোথাও থেকে এই গানটা খুঁজে বের করবো। যদি না পাই আমি জুয়েল ভাইকে ফোন দিয়ে বলবো, জুয়েল ভাই এই গানটা শুনতে চাই, আপনি একটু কোনোভাবে জোগাড় করে দেন। সো আমার মতো আমার ওই জেনারেশনের অনেকে আমি জানি এই গানটা খোঁজে, এই গানটা, এই তারা জ্বলা রাত্রিতে গানটা তারা খোঁজে এবং তারা শুনবে। সো আমি জানি না এই গানটা কত কোটি ভিউ হবে না, এই গানটা হিটের লিস্টে আসবে কি না, এই গানটা সেই যুগের যারা হঠাৎ করে খুব ফেমাস হয়ে যাবে তাদের চোখে খুব ভালো কিছু হবে কি না, তাদের অধ্যত্ত এবং অন্তঃশ্বাসশূন্য স্টেটাসে কি থাকবে আমি জানি না, কিন্তু এই গানটা আমার কাছে কিন্তু তখন একটা লেজেন্ডারি গান থাকবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট, আজকে আমি একটু রাগ নিয়ে কথা বলছি, বড় ভাই হিসেবে রাগ নিয়ে অনেকের সাথে কথা বলা যেতে পারে, সে অধিকার আমার আছে। লেজেন্ডদের সম্মান দিতে হবে এবং তাদের কয়টা গান হিট হয়েছে গত 10 বছরে সেটা চিন্তা না করে তাদের যে সময়টা ছিল সেই সময় তারা বাংলাদেশের গানকে কীভাবে সমৃদ্ধ করেছে সেটা নিয়ে ভাবতে হবে, সেটার জন্য ধন্যবাদ জানাতে হবে। সো যে গানটা করবো এটাও আমি কখনো করিনি, জাস্ট আজকে এই কথাটা বলবো বলে জাস্ট একটু বাজাবো, কিন্তু ইউ হ্যাভ টু লিসেন টু দিস সং। ইটস কল্ড দ্য তারা জ্বলা রাত্রি। আর এই গানটা আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আজকেই বুঝতে পারলাম এই গানটা আমার অনেকগুলো গানকে ইনফ্লুয়েন্স করেছে। আমি যখন কর্ডগুলো বাজাচ্ছিলাম আমি দেখলাম যে আমি তো এই কর্ড প্রফেশনের গান বানাই। সো এই কথাটা তো আমি জানতামও না, যদি আজকে আমি কথাটা বলতে না যাইতাম। আমি জানতাম যে গানটা আমার খুবই ফেভারিট, কিন্তু এই গানের প্রোগ্রেশন যে আমাকে ইনফ্লুয়েন্স করেছে, জুয়েল ভাই যে আমাকে এভাবে ইনফ্লুয়েন্স করেছে, এটা তো আজকের এই লাইফটা না আসলে আমি হয়তো বুঝতাম না। সো জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস সং। ওই তারা জ্বলা রাত্রিতে যেদিন আমি প্রথম তোমায় দেখি, সেই দিনটি আমি কি কখনো বা ভুলতে পারিনি। আমি ভালোবাসি তোমায়, তুমি কি তা জানো না? কখনো বলনি তুমি তো ভালোবাসো আমায়, কিনা সে তো অজানা। ভালোবাসো আমায়, কিনা সে তো অজানা। ভালোবাসো আমায়। ছোট্ট দুটো ভার্স আপনারা শুনে কিন্তু বুঝতে পারছেন যে এটা আমার গানকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করেছে। আমি নিজেই ফিল করছিলাম, আমি নিজে ইম্প্রোভাইজ করা শুরু করে দিয়েছি নিজের মতো করে। ইম্প্রোভাইজেশন যারা বোঝেন না, গান করার সময় আমরা যখন করি তখন ইম্প্রোভাইজ করি, মানে সুরের অদল বদল করি জাস্ট নতুন সুর আনার জন্য। সো এই গানটাকে যেভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে, এখন লেজেন্ডস নামের ব্যান্ডটা তো এক্সিস্ট করে না, এই যুগের কেউ তো লেজেন্ডস ব্যান্ডটার নাম জানে না, কিন্তু লেজেন্ড শব্দটা নিয়ে যখন চর্চা হয় প্রতিবারই আমার লেজেন্ডসের কথাটা মনে পড়ে। ওনারা কিন্তু আমার জন্য লেজেন্ডস। সো যাদের কথা আজকে আমি বলছি, মাকসুদ ভাই, জেমস ভাই, বাচ্চু ভাই, জুয়েল ভাই, সবাই কিন্তু আমাদের একটা সময় যে পরিমাণ গান দিয়েছেন সেটা আসলে এখনও বেঁচে আছে। সো আরও অনেক আর্টিস্ট আছে যাদের গান বেঁচে আছে। আমি ওয়ারফেজের কথা বলছিলাম, সঞ্জয় ভাইয়ের কথা বলছিলাম, উনি অনেকদিন গান করেন না, কিন্তু ওনার গানগুলো এখনও বেঁচে আছে। ওনার গানগুলো যখন আবার এই নতুন ওয়ারফেজে লাইন আপ করছে সেগুলো অসাধারণ হচ্ছে এবং ওই কারণেই বেঁচে আছে, কারণ আগের ভার্সনগুলোই এত ভালো ছিল। আরও অনেকের গান আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ হবে না, যাদের হয়তো কেউ আমরা নামইভাবে জানি না। কিন্তু আসলে যে কথাটা আমি বলতে যাচ্ছি, যারা নতুন আর্টিস্ট আছো এবং যারা ভক্ত আছেন, প্রচারের জন্য কাউকে মানে খারাপ কিছু বলে তো প্রচার করতে হবে না। আমরা যখন গান করেছি তখন তো আসলে প্রচার হয়েছিল তো, কিন্তু ব্যাপারটা পাল্টে গেছে। আমাদের সময় যখন ক্যাসেট বা সিডি ছিল, প্রতিদিন আমরা পোস্টারিং করতাম আগের 1 সপ্তাহ ধরে, রাস্তাঘাটে আমাদের অ্যালবামের পোস্টার থাকতো। তারপর পেপার পত্রিকায় আমরা কোম্পানি থেকে অ্যাডস যেত, যেরকম সিনেমার অ্যাডস যেত, অ্যালবামের অ্যাডস যেত, সেটাও এখন আর যায় না। পেপার পত্রিকায় আমাদেরকে নিয়ে নিউজ হতো কী কী অ্যালবাম আসছে। এখন হয়েছে কালচারটা বদলে গেছে, পোস্টারিংও হয় না, পেপার পত্রিকায় নিউজও হয় না। নিউজ যেটা হয় যে কে কী স্টেটাস দিল, কার দাম্পত্য কলহের জেরে কী হয়ে গেল, কার কে ড্রাইভিং লাইসেন্স পেলো, কার মানে এইসব জিনিস নিয়ে নিউজ হয়। কিন্তু একটা ভালো গান লেখা হলো, এটা নিয়ে নিউজ কী হলো,
আগে আমার মনে আছে আমাদের গানগুলো যখন রিলিজ পেতো ডেইলি স্টারে, তখন ইংরেজি ভাষায় পত্রিকা রাখতাম, রিভিউ দেওয়া হতো গান বাই গান, যে কোন লিরিকটা কেমন, কোন শ্যুটটা কেমন, কোন গানের লিডটা কেমন, আমরা পড়তাম যে আমাদের গান নিয়ে কী লেখা হলো। এখন আমাদের গান রিলিজ পায়, তেমন কিছু লেখা হয় না গান নিয়ে, আমরা পড়িও না। কী লেখা হয়? এত লাখ ভিউজ, এত মিলিয়ন ভিউজ, এত কোটি ভিউজ। দিস ইজ ভেরি স্যাড, বিকজ যে গানটা আজকে এত কোটি ভিউজ, আমি নাম ধরে বলে দিতে পারি, 2 বছর আগে, 3 বছর, 4 বছর আগে, আজকে মানুষ গানটা শোনে না। কিন্তু এমন অনেক আর্টিস্ট আছে গত 10 বছর 20 বছর আগের গান করেছে, এখনও মানুষ শুনছে। সো আসলে এই ব্যাপারটা কত কোটি ভিউজ সেটা দিয়ে যে গান জাজ করা, এটা আসলে ইজ নট রাইট। আমার সবচাইতে হিট গানগুলো, সেগুলো ইউটিউবের ভিউজ নাই, কারণ এটা ইউটিউবে ছিলই না কখনো। আমি যদি বলি আলো, ইউটিউবের কয়েকশো চ্যানেলে আপ করা ছিল, সেগুলো টেক ডাউন করা হয়েছে, তারপরও কিছু জায়গায় হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ, কিন্তু সকটি ভিউ তো নাই। প্রেমাতাল, বিন্দু আমি, এরকম তো ভিউ নেই। ছুঁয়ে দিলে মন সিনেমাতে একবার 1 কোটি ভিউ হলো, নামিয়ে দিল আরেক চ্যানেলে 1 কোটি হয়ে গেলো, কী যায় আসে? 5 বছর পরে যে শুনছে, এইটাই যায় আসে। ঈর্ষা, দূরে তুমি দাঁড়িয়ে 14 বছর আগে গানটা করেছি, তখন ওই বছরের হয়তো সবচেয়ে হিট গান ছিল। এখনও যখন মিনিসোতে দাঁড়িয়ে হঠাৎ করে এমনি গাই, সেটা আবার মানুষ শোনে। কেন শোনে? বিকজ গানটা, লেখাটা মানুষের মন ছুঁয়ে গেছে। কোনো মার্কেটিং স্কিমের জন্য কিন্তু মানুষ শোনে না। সো আই এম মেকিং আ, কী বলবো, একটা রিকোয়েস্ট টু মাই ফেলো মিউজিশিয়ানস এবং ফ্যান্স, যারা নেক্সট জেনারেশন, পাবলিসিটির জন্য এরকম মানে তৈরি করতে হবে না এরকম কনফ্লিক্ট, অথবা এরকম আমরা যেটা বলি আজকাল, শব্দটা মাথায় মুহূর্তে আসছে না, আমরা তৈরি করি, স্ক্যান্ডাল তৈরি করি। ঠিক আছে, স্ক্যান্ডাল তৈরি করে ইচ্ছা করে সেই আর্টিস্টের যখন কন্টেন্ট আসবে তার আগে পিছিয়ে কাজটা করি। এটা আমরা যেন না করি, আর সাংবাদিক ভাইরা যেন এটা না লিখি, আর ভক্তরা যেন সেটা না শেয়ার দিই। যখন একটা ভালো গান লেখা হবে সেটা শেয়ার দিই। সেটাই আজকে আমার মূল কথা ছিল। আর আমি থ্যাংক ইউ জানাতে চাই নয়ারকে এবং মিনিসোকে। এর মাঝে লকডাউনে অনেকবার লাইভে এসেছি। এমনিতে আমি লাইভে আসি না, আই রিয়েলি ডোন্ট লাইক দ্য কনসেপ্ট, ভালো লাগে না, কারণ দেখতে কেমন লাগে, মুখটা ফোলা ফোলা লাগে, আর লাইভের ব্যাপারটা মানুষ পছন্দও করে না আমার মনে হয়। কিন্তু লকডাউনে লাইভে এসেছি কারণ ঘরে বসে তেমন কিছু করার নেই। তো আমার মনে হচ্ছে যে লকডাউনে এমন কিছু বলার আছে যেটা বললে হয়তো মানুষ ঘরে থাকবে, এই কারণে লাইভ বেশ কয়েকবার এসেছি, কিন্তু লাস্ট আবার থামিয়ে দিয়েছি। কিন্তু আজকে এসেছি দুটো কারণে। একটা কারণে যে মিনিসো এবং নয়ারের সাথে আমার একটা রিলেশনশিপ আছে। আমরা যারা সেলিব্রিটি, আমাদের তো অনেক মানুষ আমাদের পেজে থাকে, সো তাদেরকে আমরা অনেক কিছু বলে মানুষ শুনতে পারে। সো আজকে ওদের এই দুটো সুন্দর ব্র্যান্ড আমাকে দুটো ভালো কথা বলতে আমাকে অনুরোধ করেছে। আমরা কিন্তু ঘরে আছি, একটা কারণে আছি, টু ফ্ল্যাটেন দ্য কার্ভ। 1920s যখন স্প্যানিশ ফ্লু এসেছিল, প্রথমবার যখন লকডাউন তুলে দেয়, তখন মানুষ খুশি হয়ে এত বেশি বাইরে ঘোরাঘুরি শুরু করে। সেকেন্ড ওয়েভে কিন্তু তার চেয়ে অনেক বেশি গুণ মানুষ মারা যায়। আরেকটা থার্ড ওয়েভ আসে, আরও বেশি মানুষ মারা যায়। তো আমরা কেউই চাই না বাংলাদেশে অথবা সারা পৃথিবীতে আবার একটার পর একটা ওয়েভ আসুক। আমরা যেন ঘরে বসে থাকার অভ্যাসটা রাখতে পারি। জরুরি কাজে আমরা বাইরে যাব অথবা যাব। যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন আপনারা মানুষের কথা চিন্তা করে, তাদের ধন্যবাদ। তার মধ্যে মিনিসো এবং নয়ার দুটো প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু তারা কিন্তু ঈদে আপনাদের জন্য বন্ধ রেখেছে অনলি বিকজ দে ওয়ান্ট টু মেক শিওর যে আমরা ঠিক কাজটা করি। ব্যবসা হবে, যারা বড় বড় প্রতিষ্ঠান তাদের ব্যবসা কিন্তু থেমে থাকবে না, তাদের ব্যবসা একটা সময় হবে, কিন্তু তারা যদি তাদের কর্মীদের ঝুঁকিতে ফেলে দেয়, তাদের যারা ক্রেতা আসবেন তাদেরকে ঝুঁকিতে ফেলে দেয়, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। এই রিয়েলাইজেশন থেকে কিন্তু মিনিসো এবং নয়ার কাজটা করেছে। তো মিনিসো এবং নয়ারকে অনেক ধন্যবাদ। আই রিয়েলি লাইক দেয়ার স্লোগান, শপিং ক্যান ওয়েট, সেফটি ক্যান নট। সো মেক সেন্স, শপিং ক্যান ওয়েট, লাইফ ক্যান ওয়েট, বাট ইফ ইউ ডাই, what happens then? অনেকক্ষণ কথা বলবো না, বেশি কথা বলবো না। আমি আপনাদের আগাম ঈদ এর শুভেচ্ছা জানাতে চাই। ঈদের মুড আসলে আমাদের কারোই নেই। আমি এবার আমার লাইফের ঈদের সবচেয়ে বেশি যেটা মিস করছি, আমি ঈদে, প্রত্যেক ঈদের চাঁদ রাতে আমার মেয়েকে নিয়ে যে শপিংয়ে যাই, এটা আমার জন্য খুব স্পেশাল একটা মুহূর্ত। মানে একসাথে চয়েস করা, ট্রায়াল রুমে যেয়ে ওর সাথে ওকে ট্রায়াল দিতে হেল্প করা, এবার কিন্তু সেটা করতে পারিনি এবং করবো না। আমি জানি যে এটাই ঠিক কাজ। সো আমিও আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ঠিক কাজটা করবেন। কিন্তু এই যে এই ঠিক কাজটা করছি, এই যে মনে কষ্ট নিয়ে করছি, তারপরেও কিন্তু আমাদেরকে একটু হলেও খুশি থাকতে হবে।
কারণ আমরা অনেকে অনেকের চেয়ে ভালো আছি। যেই মুহূর্তে আপনি ফোনেই এই লাইভটা দেখতে পাচ্ছেন মানে আপনি অনেকের চেয়ে অনেক ভালো আছেন। আমরা যারা সুবিধা বঞ্চিত তাদের পাশে অনেকভাবে দাঁড়ানোর চেষ্টা করছি, যারা সচ্ছল মানুষ আছি, কিন্তু তার মানে এই না যে আমরা একেবারে সবসময় একদম মন খারাপ করে থাকবো। ঈদের দিন আমরা যতটুকু পারি একটু খুশি থাকবো, যারা আমাদের পরিবার পরিজন তাদের সাথে একটু ভালো থাকবো, এটাই অনুরোধ। আর লাস্ট একটা কথা বলে বিদায় নিব একটা গান দিয়ে। পুরো গান হয়তো গাইতে পারবো না, গানটা শুরু হচ্ছে। আমার মা অনেকদিন ধরেই গত এক দুই মাস ধরে বলছিল, তুই এত অনেকদিন গান বেশি লিখিস না, তুই তো আগে লিখতি। আমার ফ্যানরাও যেটা বলে, কেন লিখিনি সেটাও একটা কারণ আছে। তুই এই করোনা ভাইরাসের এই সময়টা নিয়ে এটা নিয়ে একটা গান লেখ, এটা আমার মা বলছিল। আমি অনেকদিন ধরে বলছি না, এই সময় গান আসলে আসে না। চেষ্টা করেছি, লেখালেখি করেছি অন্য বিষয়, কিন্তু এই বিষয় নিয়ে গান আসলে আসছিল না। আমার এক বন্ধুর মা মারা যান গত সপ্তাহে, এবং এত ট্র্যাজিক যে যেই বন্ধু সবসময় আমি জানি যে আমার ক্লোজ বন্ধু, তার ফ্যামিলিতে কেউ মারা গেলে আমি তার জানাজাতে যাব, আমি যে জানাজাতে যেতে পারছি না, এই কষ্টটা যে কতটা কষ্টের ওই দিন আমি বুঝতে পেরেছি। কারণ এর আগেও পেপার পত্রিকায় নিউজ দেখেছি, টিভিতে নিউজ দেখেছি, কিন্তু এই প্রথম আমার কাছের একজন যার জানাজাতে আমি যাবই আমি জানি, আমি কিন্তু যেতে পারিনি। ওই কষ্টটা থেকে আমি আসলে কিছুটা লিখতে চেয়েছি, কিন্তু আমি আসলে কিছু লিখতে পারিনি। আমার লেখাটা চলে আসছিল যে একটা ধরনের নেতিবাচকতা চলে আসছিল লেখার মাঝে। সো আমি আমার নেতিবাচকতাটা দিয়ে আমি লিখতে চেয়েছি। আমার নেতিবাচকতাটা ছিল যে মানব জাতি আজকে যে এখানে এই যে মহামারী অথবা চারিদিকে যে এত দুর্যোগ, যেরকম পৃথিবীতে অনেক দুর্যোগের মধ্যে সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে ধনী গরিবের যে ভেদাভেদটা। Redistribution of incomes is according to me the most important thing that we should be thinking about. We should be thinking about climate change, পরিবেশ দূষণ এবং পৃথিবীকে আমরা কীভাবে ধ্বংস করছি সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। কিন্তু এই যে ধনী গরিবের ভেদাভেদ আর পরিবেশ দূষণ, এটা আমরা চিন্তা করি না। আমরা এত গ্রিডি, প্রতিনিয়ত শুধু অর্থনৈতিক সমৃদ্ধি, জিডিপি গ্রোথ এগুলো নিয়ে শুধু চিন্তা করি। সো আমার মনে ছিল যে এইটা নিয়ে আসলে লিখতে হবে, যে আসলে মানব জাতিকে কেউ একজন বলছে যে তোমার এটা বদলাতে হবে। আর এটা বলতে আসলে করোনা ভাইরাসে আমাদের কাছে এসছে এই কথাগুলো বলতে। সো কথাটা শুনতে কেমন লাগলো জানি না, কিন্তু আমি আমার গান যেটা লিখেছিলাম ওই দিন, গান হিসেবে লিখিনি, কবিতা হিসেবে, অদৃশ্য পরজীবী, কথাগুলো আসলে কিন্তু সেটাই। কথাগুলো হচ্ছে ইজ আ মনোলগ বাই দ্যাট ভাইরাস হু ইজ টেলিং হিউম্যান সিভিলাইজেশনস দ্যাট উই হ্যাভ টু চেঞ্জ। সো গানটা গান হিসেবে লেখা হয়নি, কিন্তু লেখার পরে আমার সিডি চয়েসের সোহেল ভাই এবং সাজিদ বললো যে ভাইয়া এটা সুর করতে চাই, খুব ভালো হয়েছে। সো ও একটা সুর করলো, আমি বললাম যে ফার্স্ট দুইটা ভার্স খুব সুন্দর হয়েছে, কোরাসটা আমি করি। সো কোরাসটা আমি সুর করলাম, ও ভার্সটা করলো। সাজিদের সাথে আমার অনেক অনেক ভালো গান, ও আমার লাইফে একটা ব্লেসিং। কারণ শুরুর 10 বছর 12 বছর আমি নিজেই সুর করতাম একা, অন্য সুরে গান করতাম না। তারপরে যখন কমার্শিয়াল গান করা দরকার হলো, আমি কমার্শিয়াল একদম সিনেমা নাটকের গান আমার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, ওর সাথে আমার কেমিস্ট্রিটা ভালো হলো। সো ওর মাধ্যমে কিন্তু আবার আমি একটা অন্য অডিয়েন্সকে পেয়েছি। সো ওকে থ্যাংক ইউ যে ও আমাকে এই সুযোগটা করে দিয়েছে যে নতুন একটা অডিয়েন্সের কাছে যাওয়া। সো ওর সাথে যখন কথা হচ্ছিল আমি বলছিলাম যে এবারে আমারটা শুট করি, যেখানে তোমারও টেস্ট থাকবে আমারও টেস্ট থাকবে। সো শেষ পর্যন্ত ট্র্যাকটা করেছে, শ্যুটটা আমাদের দুজনের একসাথে করা, হয়তো ঈদের আগের দিন রিলিজ করবো, অদৃশ্য পরজীবী। সো এই গানটার কিছু লাইন আজকে আপনাদের আমি একটু শোনাতে চাই এবং তারপরে বিদায় নিতে চাই। সো নয়ার এবং মিনিসোকে অনেক অনেক ধন্যবাদ আমার এই সময়টা, ঈদের সময়টা আমার সাথে থাকার জন্য। নয়ার আমাকে কিছু কোয়েশ্চেন পাঠিয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আগে একটু পড়বো, তারপরে আমি একটু বিদায় নেব। কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই। কোয়েশ্চেনগুলো হচ্ছে ইন্টারেস্টিং। নয়ার ফেসবুকে অথবা ইনস্টাতে, আর মিনিসোর ফেসবুকে ইনস্টাতে কিছু কোয়েশ্চেন এসছে। ফারাহ মাজবিন বলেছেন, ইফ ইউ আর আ ডিরেক্টর অফ আ নাটক, হু আর দ্য অ্যাক্টার্স? ওকে, আমি যদি ডিরেকশন দিই, ডিরেকশন অনেক কঠিন কাজ। বাংলাদেশে আমার যদি কমেডি নাটক হয়, সবচাইতে ভালো আমি বলবো মোশাররফ করিম এবং সাজু খাদেম। এই দুজন এত এত ফানি এবং ট্যালেন্টেড মানুষ, আমার মনে হয় আন্ডার ইউটিলাইজড। কারণ বাংলাদেশে ওই লেভেলের অত সংখ্যক ডিরেক্টর আছে ভালো, কিন্তু ওনাদের মেধা সেটাকে ক্যাপিটালাইজ করার মতো ডিরেক্টর আমি জানি না আছে কিনা কমেডি হলে। আর যদি ইয়ে হয়, রোম্যান্টিক নাটক হয়,
তাহলে অবভিয়াসলি বাংলাদেশে এখন যে দুজন খুব ভালো করে, আফরান নিশো এবং অপূর্ব, ওদেরকে কাস্ট করব। সাথে নায়িকা হিসেবে থাকবে আমার যত প্রিয় নায়িকা, সবাই তো থাকবেই। ওরা ইউজুয়ালি জুটিবদ্ধ হয় মেহজাবিন আর তিশার সাথে, সো ওদের সাথে জুটি না করে জুটি করব হচ্ছে ইয়ের সাথে, নুসরাত ইমরোজ তিশার সাথে। ও অসাধারণ অ্যাক্ট্রেস। এই পেয়ারের নাটক দেখিয়ে নিয়ে এইটা করব। আর আর যদি সিরিয়াস থ্রিলার কিছু করি তাহলে সিরিয়াস কিছু করলে থ্রিলার টাইপের চিন্তা করিনি। আচ্ছা, একটু চিন্তা করে দেখব। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, ইশতার সুলতানা ইশি, how are you going to spend this Eid and what is the first thing that you are going to do when the pandemic is over and the lockdown ends? এই ঈদটা কী করবো আসলে? ঈদে তো কিছু করার নেই, কী করবো? লাইভে আসবো কোথা থেকে? না, লাইভে আসবো না। যেটা করবো ঈদের আগের রাতে লাইভে আসবো, চাঁদ রাতে। একটা মিউজিক এগেনস্ট হাঙ্গার নামে একটা চ্যারিটি শো হবে। আমি, মিনার, রাফা আর তপু আমরা গান করবো পরপর দুরা। সো ঈদের আগের রাতে আমি করছি। এখানে যেটা হবে, সারা পৃথিবী থেকে যারা এনআরবিজ আছেন তারা বাংলাদেশে দুস্থ মানুষের জন্য ডোনেট করতে পারবেন। সো ইটস আ ভেরি রেগুলার প্র্যাকটিস অ্যাব্রড। যে কোনো দুর্যোগের সময় ফান্ড রেজিংয়ের জন্য এরকম শো হয়। বাংলাদেশে হয়েছে কি না এরকম জানি না, বাট এইবারই প্রথম হয়তো হচ্ছে, যেখানে লাইভ মানুষজন ডোনেট করতে পারবে এবং দেখতে পারবে যে কীরকম ডোনেশন হচ্ছে। বাংলাদেশে এইবারই ব্যাপারটা আমার ভালো লেগেছে যে আমরা এত নেতিবাচকতার মাঝেও পাশ্চাত্যের ভালো জিনিস দুটো নিয়েছি। একটা হচ্ছে অকশন করে টাকা রেজ করা, বাট রিসেন্টলি আমি দেখছি এটা নিয়েও মানুষজনের প্রবলেম যে এত কেন অকশন, চারিদিকে অকশন হচ্ছে। এটা তো আসলে বাংলাদেশের একটা কী বলবে, কিছু মানুষের একটা ব্যাপার। কোনো কিছু শুরু হলে একটু বেশিও হয়, আবার কিছু করা শুরু হলে সেটাকে কীভাবে করে মানুষ খারাপ বানিয়ে ফেলে সেটা আসলে আমরা সব জায়গাতেই দেখেছি। বাট উদ্যোগটা কিন্তু ভালো, আমরা ভালো উদ্যোগের সাথে থাকবো। সো ওই কনসার্টটা করবো ঈদের আগের রাতে। আর ঈদের দিন কী করবো এখনও ঠিক করিনি, দেখি। প্রিয়তা অশ্রু লিখেছে, হোয়াট ইজ দ্য উইয়ারেস্ট রুমার দ্যাট ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইউর সেলফ? রুমার তো অনেক শুনেছি, অনেক রকমের শুনেছি। শুরুতে 20 বছর আমি 2003-এ প্রথম একটু ফেম পাওয়া শুরু করেছি, বাট খুব অল্প ফেম। যেরকম আমি হয়তো একটা রেস্টুরেন্টে বসে আছি, পাশের টেবিলে ব্ল্যাকের অ্যালবাম নিয়ে কথা হচ্ছে, ব্ল্যাকের অ্যালবামের স্লিভের ছবিটা দেখেছে, আমাকে নিয়ে কথা হচ্ছে, বাট আমার চেহারা দেখেনি। ওই জায়গা থেকে আজ পর্যন্ত, যেখানে হয়তো 16 কোটি মানুষের সবাই আমাকে চেনে। সো এই পুরো সময় অনেক রকমের রুমার আমি শুনেছি। শুরুর দিকের রুমারগুলো খুবই হার্ট করতো। তারপরে আই হ্যাভ কাম টু রিয়েলাইজ যে এটা শুধু আমার না, এটা সারা পৃথিবীর প্রত্যেকটা পাবলিক ফিগারের এটা কোলাটারাল একটা কী বলবো অকুপেশনাল হ্যাজার্ড। এটা হবেই, প্রত্যেক অকুপেশনের একটা হ্যাজার্ড থাকে। যেরকম যারা এখন ডাক্তার, তাদের হ্যাজার্ড কি? এই যে কষ্ট করে মানে পিপি পরে তারা রিস্ক নিয়ে সেবা দিচ্ছে, এটা তাদের পেশার একটা হ্যাজার্ড। তারা কিন্তু কমপ্লেন করছে না, কারণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এটাই দে সাইন আপ ফর ইট। কিন্তু আমার প্রফেশনে কিন্তু আমার সাথে করতে হচ্ছে না, আমার পিপিই পরে হাসপাতালে যে বসে থাকতে হচ্ছে না। আমার প্রফেশনে অন্যরকম হ্যাজার্ড। সো আমাকে আমার হ্যাজার্ডগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আমার প্রফেশনের হ্যাজার্ড হচ্ছে এইটা, মানুষ পাবলিক ফিগারদের নিয়ে গসিপ করবে, গুজব বানাবে, বানিয়ে বানিয়ে কথা বলবে, এবং সেটা হয়তো অনেকে বিশ্বাসও করে ফেলবে। সো এখন আর আসলে এগুলো ভাবি না, কষ্টও লাগে না। বাট সবচাইতে উইয়ার্ড ছিল অনেক আগে, ব্ল্যাকেই তখন ছিলাম মনে হয়, কোনো একটা সিঙ্গার তখন সুইসাইড করে। তারপরে কোনো একটা কারণে ভিকারুন্নেস স্কুলে ছড়িয়ে যায় যে সেই মেয়েটা মনে হয় আমার গার্লফ্রেন্ড ছিল, তার জন্য নাকি কিছু একটা। সো সবাই আমাকে ফোন দিয়ে বলে যে আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ড ঠিক আছে। আমি আমার তো গার্লফ্রেন্ড ঠিক আছে না। তখন আমার যার সাথে রিলেশনশিপ ছিল তার সাথে আমার বিয়ে হয়। সো আমার গার্লফ্রেন্ড তো ঠিকই আছে। কিন্তু আমি তখন খুবই ভয় পেয়েছিলাম, মানে আমার গার্লফ্রেন্ড ঠিক আছে মানে সবার যে কনসার্ন আমার, সো ওইটা উইয়ার্ড ছিল ব্যাপারটা। বাট এরপরে আই রিয়েলাইজ যে এরকম গসিপ জীবনে আসবে, বাট আই হ্যাভ টু লিভ উইথ ইট। Number 4 হচ্ছে Farah Mazbin, if you could travel now, which destination you would choose and why? And if you can invite anyone in the world as your dinner guest, who would be the person and why? এটা খুবই আমি আসলে লাস্ট 2 বছর অনেক ট্রাভেল করেছি এবং আই বিন ভেরি লাকি। এবং আমার মানে আমি লাস্ট 2 বছরে যা যা করেছি তার মধ্যে এইটা আমার, আই এম থ্যাঙ্কফুল যে আমি অনেক বেশি ট্রাভেল করেছি। সো ট্রাভেল যখন কোয়েশ্চেনটা আসলো, কোনো সুন্দর জায়গা মাথায় আসছে না,
কিন্তু মাথায় আসছে আমার একটা জায়গা যেখানে আমি একবার গিয়েছি, আমার মাকে নিয়ে আমি হজে গিয়েছিলাম 2015 সালে। এই লকডাউনের সময় যখন হেরেম শরীফ বন্ধ করে দেওয়া হলো, তখন যে ছবিগুলো দেখেছি, তারপরে যে ছবিগুলো দেখেছি যে এখন মানুষ কীভাবে লিমিটেড অ্যাক্সেস পাচ্ছে, আমার মনে হচ্ছিল যে মানে থ্যাংক গড আই ওয়েন্ট অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু গো অ্যাগেন। সো জানি না লকডাউন শেষ হলেই হয়তো যাবো না, বাট এই একটা জায়গা মাথায় আছে যে সৌন্দর্য, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু ঘুরেছি, বাট এই জায়গায় আবার যেতে চাই। আর আপনার গাওয়া গানগুলোর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় গান কোনটি? নিজের লেখা গান তো নিজের সন্তানের মতো। সো প্রিয় অপ্রিয় বলতে কিছু নেই, বাট নিজের সব লেখা গানই প্রিয়। অন্যের লেখা, অন্যের সুর করা একটা দুটো গান আছে, একটা কয়েকটি গান আছে যেগুলো আসলে খুব একটা ভালো লাগে না। হয়তো নাটকের ডিরেক্টরের সাথে কন্ট্রাক্টে আছি, গান গাইতে হবে, সুর এসছে, গেয়ে ফেলেছি, এরকম গান আছে। কিন্তু নিজের লেখা, নিজের সুর করা, নিজের গাওয়া, এরকম অপ্রিয় কোনো গান নেই, সবই প্রিয়। আর যেটা যখন লিখি তখন প্রিয় হয়ে যায়। যেমন এখন অদৃশ্য পরজীবী গানটা যখন লিখেছি, তখন থেকে এটা আমার খুব প্রিয় একটা গান। প্রত্যেকটা লাইন আমি ফিল করি। মানুষ কে কী বুঝলো আমি জানি না, বাট আমি গানটা ফিল করি। তারপরে হচ্ছে জান্নাতারা, হাউ ডিড ইউ স্পেন্ড দ্য লাস্ট 2 months? ডিড ইউ লার্ন সামথিং নিউ? ডিড ইউ কুক সামথিং? লাস্ট 2 month কী করলাম? সব জায়গায় একই কথা বলছি, দোলচে ফার নিয়েন্তে, ইটালিয়ান একটা শব্দ আছে, দ্য প্লেজার অফ ডুইং নাথিং, এটা মনে হয় বেশি করছি। আর একটু ছবি আঁকছি, স্কেচ শেখার চেষ্টা করছি অনলাইনে দেখে দেখে, রান্না করছি, আর লেখালেখি করছি করা হচ্ছে। লাস্ট কোয়েশ্চেনটা নিব। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন আছে, কোনটা? মৌসুমী আক্তার লিখেছেন, তাহসান খান আপনি কি আগামীতে কোনো বই প্রকাশ করবেন কিনা? যেটা হয়, মানুষ যখন ফেমাস হয়ে যায়, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই প্রকাশকরা তাদেরকে অ্যাপ্রোচ করেন যে আপনারা গান করবেন কিনা, সরি বই লিখবেন কিনা। সো এটার কারণ হচ্ছে যে তাদের যারা ভক্ত আছে তারা বইটা কিনবে, ব্যবসা হবে। সো আমাকে যারা অ্যাপ্রোচ করেছে, আমি তাদেরকে এই কথাটাই বলেছি, ভাইয়া আমি তো সাহিত্যিক না, আমি আসলে কেন লিখবো, আর জাস্ট ব্যবসা হবে এটা চিন্তা করে লিখলে হবে কি, মানুষ আমার কাজকে আসলে ভালোবাসবে না, কারণ আমার কাজ একটা কারণে ভালোবাসে। যদি কখনো আমার মতো লেখার ব্যাপারটা আসে, আমি জানি যে আমি কিছু একটা বলতে চাই মানুষকে, মাথায় হয়তো অনেক কিছু হয়, ভাবি যে লিখবো, কিন্তু আসলে ওই জায়গাটা আমি পৌঁছাইনি, সবসময় মানা করে এসেছি। এবার লকডাউনে বসে থাকতে থাকতে তাম্রলিপি প্রকাশনী নাম ঠিকই বললাম মনে হয়, সিস্টার কনসার্ন, তাম্রলিপি সিস্টার কনসার্নের যিনি ওনার, তিনি ফোন দিয়ে বলেছেন যে আমি আপনার খুব ভক্ত হিসেবে ফোন দিয়েছি, যে আপনি তো অনেক বছর ধরে শিক্ষকতা করেন, পড়াশোনাতে আপনি ভালো ছিলেন, আপনি লেখালেখি করেন, আমি জানি আপনি বই লেখার কোনো প্ল্যান নেই, কিন্তু আপনার লেখা উচিত। মানে এর আগের কলগুলো ছিল আপনি লিখবেন কি না, বাট ওনার কলটা ছিল খুবই ইন্টারেস্টিং। উনি আমাকে এই কথাগুলো বলেন যে কেন লেখা উচিত। দেখেন, আমি জানি আপনি কেন লিখতে চান না, আমি শুনেছি, কিন্তু লেখা উচিত কারণ দুটো ব্যাপার। একটা হচ্ছে আপনি যখন লিখবেন, এখন ধরেন যাদের অনেক বিক্রি হয়, তাদের হয়তো 25,000 30,000 কপি বিক্রি হয়, আপনার ভক্ত সংখ্যা এত যে তার চেয়ে অনেক বেশি বিক্রি হবে। আমি হ্যাঁ জানি, বিক্রি হওয়ার জন্য তো আমি লিখবো না। উনি বললেন যে এটাতে, আমি কথাটা শেষ হয়নি, উনি বললেন যে এক্স্যাক্টলি কনভারসেশনটা আমার মনে নেই, অনেকক্ষণ ধরে কনভারসেশন হয়েছে, আমি সামারি করছি। উনি বললেন যে আপনার কারণে নতুন একটা, কিন্তু প্রজন্মের নতুন একটা অডিয়েন্স বই পড়া হয়তো অভ্যাসটা তৈরি করবে। এটা কি আপনার মনে হয় একটা ভালো কিছু না? এটাকে শোনার পর থেকে আমার মনে হয়েছে যে এটা কিন্তু আসলে একটা ভালো কিছু। আমার লেখা হয়তো খুব খারাপ হবে, সবাই হয়তো বলবে যে খুব পচা বই হয়েছে, কিন্তু আমার বইয়ের কারণে যদি 20,000 মানুষ, নতুন মানুষ একটা বয়সে, তারা যদি আমার বইটা কিনে বইটা পড়ে ভালো লাগে, বই পড়ার অভ্যাসটা যদি তাদের তৈরি হয়, আমি যদি রেগুলারলি লিখি, তাহলে কিন্তু আসলেই একটা বড় কিছু হবে। সো আমার মনে হয়েছে যে এই কথাটা ভ্যালু আছে। আরেকটা বলেছিলেন, আমি অনেক কবিতা মাঝে মধ্যে ফেসবুকে, ইনস্টাগ্রামে প্রকাশ করি, যেগুলো আসলে গান হয় না, যে ওগুলো তো আপনি প্রকাশ করতে পারেন। সো এই দুটো কথার কারণে আমার মনে হয়েছে হয়তো লেখা উচিত। সো এখন করছি, প্রবন্ধ আকারে বিভিন্ন কিছু লেখার চেষ্টা করছি, বাট বই আকারে কি সেটা মাথায় আছে, বাট এখনই বলতে চাই না, কারণ কিছু বললাম তারপরে পারলাম না, তখন ভালো লাগবে না। বাট হ্যাঁ, লেখার ইচ্ছা আছে। সো দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ফর স্পেন্ডিং দিস মাচ টাইম উইথ মি। মিনিসো এবং নয়ারকে অনেক অনেক ধন্যবাদ এই লাইভটা আয়োজন করার জন্য। সবাইকে আগামী ঈদ মুবারক। আমাদের চারিদিকে অনেক অনেক দুর্যোগ, অনেক দুর্যোগ। আমরা এই দুর্যোগে একতাবদ্ধ থাকবো।